মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসের পাঠে চৈতন্য জীবনী সাহিত্যের ধারায় আজকে আমাদের আলোচ্য বিষয় কবি কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিতামৃত। ইতপূর্বে আপনারা বাঙালির জীবন ও সাধনায় চৈতন্যদেবের প্রভাব এবং বাংলা চৈতন্য জীবনী গ্রন্থগুলি সম্পর্কে প্রাথমিক ধারণা অর্জন করেছেন এবং আপনারা এও জেনেছেন যে চৈতন্য জীবনী সাহিত্যগুলির মধ্যে চৈতন্য চরিতামৃত গ্রন্থটি সবথেকে বেশি চর্চিত এবং বহু পঠিত একটি গ্রন্থ। উপরন্তু বৈষ্ণব শাস্ত্র হিসেবেও শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের একটি আলাদা মর্যাদা রয়েছে। আজকে আমরা এই গ্রন্থটি সম্পর্কে আলোচনা করব। এই সূত্রে আমাদের আলোচনায় আজকে মুখ্য যে বিষয়গুলি উঠে আসবে সেই বিষয়গুলি হলো কৃষ্ণদাস কবিরাজের কবি পরিচিতি, চৈতন্য চরিতামৃতের রচনাকাল, চৈতন্য চরিতামৃতের গ্রন্থ পরিকল্পনা, এই কাব্যের তথ্য উৎস, তার বিষয়বিন্যাস, শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণিত তত্ত্বকথা, কাব্যের ভাষা ও কবিত্ব বিচার সম্পর্কে আমরা আজকের এই আলোচনায় বিস্তারিতভাবে জেনে নেব। কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত শুধু চৈতন্য জীবনী সাহিত্যের মধ্যেই নয়, মধ্যযুগের বাংলা সাহিত্যেরও একটি অনন্য গ্রন্থ। কৃষ্ণদাস কবিরাজও মধ্যযুগের বাংলা সাহিত্যের কবিদের মধ্যে এক বিরল ব্যক্তিত্ব বলতে পারি। তার মতন অগাধ মনীষা সম্পন্ন কবি মধ্যযুগে আমরা খুব কমই পেয়েছি। তিনি চৈতন্যদেবের তথ্য সমৃদ্ধ ঐতিহাসিক কোনো জীবনী রচনা করতে বসেননি। তিনি চৈতন্য জীবনকে অবলম্বন করে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম ও দর্শনের ব্যাখ্যা করেছেন। এই সূত্রে আমরা তাকে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম দর্শনের কাব্য প্রবক্তা হিসেবে চিহ্নিত করতে পারি। মূলত এর কারণেই বাংলা সাহিত্যে তিনি অমরত্ব অর্জন করেছেন। মধ্যযুগের অপরাপর কবিদের নিজের আত্মকথা বলার একটি রীতি প্রচলিত আছে। কৃষ্ণদাস কবিরাজও তার ব্যতিক্রম নন। চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ তার শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলার পঞ্চম পরিচ্ছেদে সংক্ষিপ্ত আকারে তার নিজের জীবন কথার উল্লেখ করেছেন। সেখান থেকে আমরা জানতে পারি যে তৎকালীন বর্ধমান জেলার নৈহাটির নিকটবর্তী ঝামটপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে কবির জন্ম হয়। বিখ্যাত বৈষ্ণব পদসংকলনকার জগৎবন্ধু ভদ্রের মতে কৃষ্ণদাস কবিরাজ 1418 শকে বা 1496 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1504 শকে বা 1582 খ্রিস্টাব্দে তিনি তিরোহিত হন। কবির পিতার নাম ভগীরথ, ভ্রাতা শ্যামদাস, মাতা সুনন্দা এবং কবি জাতিতে ছিলেন বৈদ্য। এই সূত্রে আপনাদের জানিয়ে রাখি যে কৃষ্ণদাস কবিরাজের এই যে কবিরাজ উপাধি তা কিন্তু বৈদ্য জাতির সূচক নয়, তা হচ্ছে কবিত্ব সূচক। আমরা জানি কৃষ্ণদাস কবিরাজ সর্বমোট 3টি কাব্য রচনা করেছিলেন। একটি কাব্য বাংলায়, যা আজকের আমাদের আলোচ্য বিষয়, শ্রী চৈতন্য চরিতামৃত। অপর দুটি গ্রন্থ তিনি রচনা করেন সংস্কৃত ভাষায়। গ্রন্থ দুটি হলো সারঙ্গ রঙ্গদা, যা মূলত একটি টিকা গ্রন্থ, এবং অপর গ্রন্থটির নাম গোবিন্দ লীলামৃত। এই গোবিন্দ লীলামৃত রচনার কারণেই তিনি কবিরাজ উপাধি অর্জন করেন বলে সাহিত্যের ইতিহাসকাররা মনে করেন। কৃষ্ণদাস কবিরাজ কুলীন ব্রাহ্মণ ছিলেন বলে ডক্টর সুকুমার সেন তার বাঙ্গালা সাহিত্যের ইতিহাসে উল্লেখ করেছেন। এমনকি ডক্টর সুকুমার সেন তার বিখ্যাত গ্রন্থ চৈতন্যাবদান গ্রন্থে এরকম অনুমান করেছেন যে কৃষ্ণদাস তিনি চৈতন্যদেবের সহচর ছিলেন এবং চৈতন্যদেবের সহকারী হিসেবে তিনি চৈতন্যদেবের সঙ্গে
দাক্ষিণাত্য ও বৃন্দাবন ভ্রমণ করেন। তার কারণ শ্রী চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ এই দুটি ভ্রমণ বৃত্তান্ত এমন নিখুঁতভাবে বর্ণনা করেছেন যা তার প্রত্যক্ষ সাক্ষী না হলে করা অসম্ভব। এই সূত্রে সুকুমার সেন কৃষ্ণদাস কবিরাজকে শ্রী চৈতন্যদেবের সহচর বলে উল্লেখ করেছেন। কৃষ্ণদাস কবিরাজ বাল্যকাল থেকেই ছিলেন চৈতন্য ও নিত্যানন্দ ভক্ত, কিন্তু তার দীক্ষাগুরু ছিলেন শ্রী নিত্যানন্দ দেব। চৈতন্য চরিতামৃত অনুযায়ী কৃষ্ণদাস কবিরাজের শিক্ষাগুরু হচ্ছেন শ্রীরূপ ও রঘুনাথ দাস গোস্বামী, এবং তিনি বৃন্দাবনে ভক্তিশাস্ত্র শিক্ষা করেন খর গোস্বামীর কাছ থেকে। প্রসঙ্গত আমাদের স্বরগোস্বামী কে, এই প্রশ্নটি খুব সহজেই উত্থাপিত হয়। খরগোস্বামীরা হলেন সনাতন, রূপ, শ্রীজীব গোস্বামী, রঘুনাথ ভট্ট, রঘুনাথ দাস ও গোপাল ভট্ট। এই ৬ জন বৈষ্ণব মহান্তকে আমরা খরগোস্বামী নামে চিহ্নিত করে থাকি। এই স্বরগোস্বামীরা বৃন্দাবনে বসে মূলত গৌড়ীয় বৈষ্ণব ধর্ম এবং দর্শনের একটি ভিত্তিভূমি প্রস্তুত করেছিলেন, যে ভিত্তিভূমির ওপর চৈতন্য পরবর্তী বৈষ্ণব ধর্মের প্রচার এবং প্রসার অনেকটা নির্ভর করেছিল। স্বরগোস্বামীর সনাতন ও রূপ গোস্বামীর কুলদেবতা মদন গোপালের সেবায় নিযুক্ত ছিলেন কবি কৃষ্ণদাস কবিরাজ। মদন গোপালের প্রসাদমালা পেয়ে সুবৃদ্ধ বয়সে তাঁর আজ্ঞায় তিনি বৃদ্ধ জরাতুর অবস্থায় চৈতন্য চরিতামৃত গ্রন্থটি রচনা করেন। কাব্য রচনার পরে পরেই অপরাপর বৈষ্ণব গ্রন্থের সঙ্গে চৈতন্য চরিতামৃত গ্রন্থ প্রেরিত হয় গৌড়ের উদ্দেশ্যে। যে ৩ জন বৈষ্ণব মহান্ত এই গ্রন্থ প্রেরণের কাজে নিযুক্ত ছিলেন তারা হলেন শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ও শ্যামানন্দ। কিন্তু গৌড়ে পৌঁছানোর আগেই বিষ্ণুপুরে তৎকালীন বিষ্ণুপুরের রাজা বীর হাম্বিরের দস্যুদল এই গ্রন্থগুলি অপহরণ করে। গ্রন্থ অপহরণের সংবাদ বৃন্দাবনে পৌঁছানোর পরে গ্রন্থ শোকে কৃষ্ণদাস প্রাণ ত্যাগ করেন বলে একটি কিংবদন্তি প্রচলিত আছে। কিন্তু সাহিত্যের ইতিহাসকাররা এই কিংবদন্তির সত্যতা নিয়ে খুব সন্দিহান। তারা মনে করেন যে কৃষ্ণদাসের শিষ্য মুকুন্দ দাস এই চৈতন্য চরিতামৃত গ্রন্থের একটি অনুলিপি প্রস্তুত করে রেখেছিলেন। পরে সেই অনুলিপি থেকে আরো বহু অনুলিপি তৈরি হয় এবং তারা এও সিদ্ধান্ত দেন যে কৃষ্ণদাস এর পরেও বেশ কিছুকাল জীবিত ছিলেন। কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃতের রচনাকাল বিষয়টিও বেশ বিতর্কিত। প্রায় প্রত্যেকটি মুদ্রিত বইয়ের শেষে এবং বেশ কিছু পুঁথিতে আমরা একটি রচনা সমাপ্তি কাল জ্ঞাপক শ্লোক পাই। শ্লোকটি এইরকম: শাকে সিন্ধুগ্নি বানেন্দৌ জ্যৈষ্ঠে বৃন্দাবনান্তরে সূর্যেহ হৃষিত পঞ্চমাং গ্রন্থো ইয়ং পূর্ণতাং গতঃ। অর্থাৎ সিন্ধু, অগ্নি, বান, ইন্দু এই শব্দগুলিকে যদি আমরা সংখ্যায় রূপান্তরিত করি, তারপর অঙ্কস্য বামাগতি ধরলে এখান থেকে আমরা যে রচনাকালটি পাই তা হচ্ছে 1537 শকাব্দ। তাকে খ্রিস্টাব্দে পরিবর্তিত করলে আমরা পাই 1615 খ্রিস্টাব্দ। অর্থাৎ 1615 খ্রিস্টাব্দ বা 1537 শকাব্দে জ্যৈষ্ঠ মাসে রবিবার কৃষ্ণা পঞ্চমী তিথিতে বৃন্দাবনের মধ্যে এই গ্রন্থ পূর্ণতা পায়। কিন্তু ডক্টর সুকুমার সেন তিনি তার বাঙ্গালা সাহিত্যের ইতিহাসে এই রচনাকাল জ্ঞাপক শ্লোকটিকে গ্রন্থ রচনাকাল নির্ণয়ের যথার্থ সূত্র বলে বিবেচনা করেননি। তার কারণ তিনি বলেছেন যে এই শ্লোকটি বহু প্রাচীন পুঁথিতে পাওয়া যায় না। বেশ কিছু পুঁথিতে শাকে অগ্নি বিন্দু বানেন্দৌ উল্লেখ পাওয়া যায়। একই রকম পদ্ধতিতে এর ভিত্তিতে আমরা যে রচনাকালটি পেয়ে থাকি তা হচ্ছে 1503 শকাব্দ বা 1581 শকাব্দ। কিন্তু এই 1581 শকাব্দের যে বার, ক্ষণ, দিনের তিথি তা আগের বর্ণিত তিথির সঙ্গে এক না হওয়ায় এই
পাঠান্তর প্রাপ্ত যে রচনাকাল সেটিকেও স্বীকার করা হয় না। তাই সব দিক বিচার করে ডক্টর সুকুমার সেন এই কাব্যটির রচনাকাল নির্ণয় করেছেন 1560 খ্রিস্টাব্দ থেকে 1580 খ্রিস্টাব্দের মধ্যবর্তী কোনো সময়। ডক্টর বিমান বিহারী মজুমদার তার চৈতন্য চরিতের উপাদান গ্রন্থে চৈতন্য চরিতামৃতের রচনাকাল হিসেবে নির্দেশ করেছেন 1612 বা 1615 খ্রিস্টাব্দকে। অধ্যাপক সুখময় মুখোপাধ্যায়ের মতে কৃষ্ণদাস কবিরাজের রচনা সমাপ্ত হয় 1612 খ্রিস্টাব্দের 7 জুনের মধ্যে। অর্থাৎ বেশ কতকগুলি রচনাকাল নিয়ে আমাদের সংশয় হওয়াটাই স্বাভাবিক। তাই আমরা খুব প্রাথমিক বিচারে এইটুকু বলতে পারি যে ষোড়শ শতাব্দীর শেষ পাদে বা সপ্তদশ শতাব্দীর প্রথম ভাগে কবি কৃষ্ণদাস কবিরাজ তার কাব্য সম্পূর্ণ করেন। চৈতন্য চরিতামৃত একাধারে পূর্ণাঙ্গ চৈতন্য চরিত এবং সুবৃহৎ একটি গ্রন্থ, যার 1/3 সংস্কৃত প্রাকৃত প্রমাণ শ্লোক এবং কৃষ্ণদাস কবিরাজের স্বরচিত শ্লোকে পূর্ণ, বাকি 2/3 বাংলা রচনা। এই কাব্যের ছত্র সংখ্যা প্রায় 20,000। কাব্যটি 3টি লীলায় সম্পূর্ণ: আদিলীলা, মধ্যলীলা ও অন্তলীলা। প্রত্যেকটি লীলা বেশ কয়েকটি পরিচ্ছেদে বিভক্ত। আদিলীলায় রয়েছে 17টি পরিচ্ছেদ, মধ্যলীলায় 25টি পরিচ্ছেদ এবং অন্তলীলায় 20টি পরিচ্ছেদ রয়েছে। অর্থাৎ সর্বমোট 3 লীলায় 62টি পরিচ্ছেদে গ্রন্থের বিষয় গ্রথিত হয়েছে। আবার প্রত্যেক লীলার শেষে সেই পরিচ্ছেদে সেই লীলায় বর্ণিত বিষয়ের অনুবাদ অর্থাৎ সূচি দেওয়া আছে। আমরা আগেই বলেছি কৃষ্ণদাস কবিরাজের এই গ্রন্থটি 1/3 সংস্কৃত ও প্রাকৃত শ্লোকে সম্পূর্ণ হয়েছে। মোট 763টি সংস্কৃত ও প্রাকৃত শ্লোক অর্থাৎ প্রমাণ শ্লোক এই গ্রন্থে উদ্ধৃত হয়েছে। তার মধ্যে 101টি রচনা করেছেন কবি কৃষ্ণদাস কবিরাজ স্বয়ং। বাকি 662টি শ্লোক কৃষ্ণদাস কবিরাজ নানা গ্রন্থ থেকে উদ্ধার করেছেন। এই সমস্ত গ্রন্থের মধ্যে শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভাগবত গীতা, ব্রহ্মসংহিতা প্রভৃতি শাস্ত্র এবং অভিজ্ঞান শকুন্তল, রঘুবংশ, কিরতার্জুনীয়, উত্তর রামচরিত প্রভৃতি কাব্য উল্লেখযোগ্য। এই সংকলন এবং তার যথাযোগ্য বিন্যাস থেকে আমরা কৃষ্ণদাস কবিরাজের অধ্যয়নের গভীরতা এবং বোধের তীক্ষ্ণতার পরিচয় প্রাপ্ত হই। কৃষ্ণদাস কবিরাজ তার এই চৈতন্য চরিতামৃত গ্রন্থে তত্ত্বের পাশাপাশি বহু তথ্য সন্নিবিষ্ট করেছেন। যেহেতু তিনি বৃন্দাবনের স্বরগোস্বামীর দ্বারা শিক্ষিত এবং সেখানেই তিনি লালিত এবং পালিত হয়েছেন, ফলে এই কাব্যের প্রধান প্রধান তথ্য তিনি আহরণ করেছিলেন স্বরগোস্বামীদের কাছ থেকে। ইতোপূর্বে আমরা স্বরগোস্বামীদের সম্পর্কেও জেনেছি। পূর্বসূরি হিসেবে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত কাব্য থেকেও তিনি তার কাব্যের উপাদান সংগ্রহ করেছিলেন। চৈতন্য চরিতকার হিসেবে বৃন্দাবন দাস চৈতন্যদেবের শৈশব, কৈশোর এবং যৌবনের প্রারম্ভিক লীলাটুকু অতি বিস্তারিতভাবে আলোচনা করায় কৃষ্ণদাস কবিরাজ এই অংশটুকুকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করেছেন। কিন্তু প্রায় কোনো চৈতন্য জীবনী কাব্যেই চৈতন্যদেবের জীবনের শেষ 18 বছরের যে দিব্যোন্মাদ লীলা, তার বিস্তারিত বিবরণ পরিলক্ষিত হয় না। এই জন্য বৃন্দাবনের স্বরগোস্বামীরা তাকে সেই লীলা সম্পূর্ণ করার নির্দেশ দেন এবং সেই লীলা সম্পূর্ণ করার ক্ষেত্রে কৃষ্ণদাস কবিরাজ সেই দিব্যোন্মাদ লীলার প্রত্যক্ষ দ্রষ্টা স্বরূপ দামোদরের কর্চা এবং রঘুনাথ দাস গোস্বামীর মুখনিসৃত বিবরণ থেকে তার কাব্যে বহুল তথ্য তিনি গ্রহণ করেন। আমরা আগেই উল্লেখ করেছি যে কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিতামৃত 3টি লীলায় বিন্যস্ত এবং 3টি লীলায় বেশ কিছু পরিচ্ছেদ রয়েছে, যার মধ্যে আদি লীলার মোট পরিচ্ছেদ সংখ্যা হচ্ছে 17। এই 17টি পরিচ্ছেদের মধ্যে 12টি পরিচ্ছেদকে আমরা মুখবন্ধ হিসেবে চিহ্নিত করতে পারি, যেখানে কৃষ্ণদাস কবিরাজ মূলত বিভিন্ন
বৈষ্ণব মহান্ত এবং বৈষ্ণব গুরুদের বন্দনা করেছেন, মঙ্গলাচরণ করেছেন। এর পাশাপাশি তিনি চৈতন্য, নিত্যানন্দ এবং অদ্বৈত তত্ত্বের ব্যাখ্যা করেছেন। অর্থাৎ আদিলীলা মূলত বৈষ্ণব দর্শনের নানা তত্ত্ব ও চৈতন্যদেবের সন্ন্যাস গ্রহণ পর্যন্ত বিবরণে বিন্যস্ত। মধ্যলীলার পরিচ্ছেদ সংখ্যা হচ্ছে 25। এই মধ্যলীলা বৃন্দাবন ভ্রমণের পর শ্রী চৈতন্যদেবের নীলাচল প্রত্যাবর্তন পর্যন্ত ঘটনার বিবরণ রয়েছে। 1510 খ্রিস্টাব্দে চৈতন্যদেব সন্ন্যাস গ্রহণ করেন। সেই 1510 খ্রিস্টাব্দে সন্ন্যাস গ্রহণের পরবর্তী 6 বছরের বিবরণ আমরা মধ্যলীলা থেকে পেতে পারি। মধ্যলীলায় খুব সংক্ষিপ্ত আকারে এবং সূত্রাকারে কবি অন্তলীলারও কিছুটা বিবরণ দিয়ে গেছেন। তার কারণ আমরা জানি যে কবি অত্যন্ত বৃদ্ধ জরাতুর অবস্থায় তাঁর গ্রন্থ রচনা করছিলেন। তাই তার মধ্যে একটা সংশয় ছিল যে তিনি যদি কোনো কারণে এই গ্রন্থ সমাপ্ত করে যেতে না পারেন, তাই মধ্যলীলার মধ্যেই তিনি অন্তলীলার কিছুটা অংশ সূত্রাকারে বর্ণনা করেন। অন্তলীলার মোট পরিচ্ছেদ সংখ্যা হচ্ছে 20। এই 20টি পরিচ্ছেদে কৃষ্ণদাস কবিরাজ শ্রী চৈতন্যদেবের নীলাচল বাস অর্থাৎ পুরীর জীবনের শেষ 17-18 বছরের যে দিব্যোন্মাদ লীলা, সেই দিব্যোন্মাদ লীলার বর্ণনা করেছেন। কিন্তু মনে রাখতে হবে যে চৈতন্যদেবের মৃত্যু বিষয়ে তিনি নতুন কোনো তথ্য আমাদের দিতে পারেননি। অর্থাৎ চৈতন্য মৃত্যু বিষয়ক তথ্যে তিনি কিছুটা নীরবতা অবলম্বন করেছেন। চৈতন্য চরিতামৃত গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের মানুষদের কাছে একটি তত্ত্বকোষ হিসেবে গৃহীত হয়। তার কারণ আমরা আগেও বলেছি যে চৈতন্য চরিতামৃত শুধুমাত্র চৈতন্যদেবের এক ঐতিহাসিক জীবনী নয়, বরং চৈতন্যদেবের জীবনকে অবলম্বন করে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম ও দর্শনের এক অপরূপ ব্যাখ্যা। এই গ্রন্থে নানা সূত্রে বিভিন্ন লীলায় যে তত্ত্বগুলি সব থেকে বেশি আলোচিত হয়, সেই তত্ত্বগুলি হচ্ছে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, সাধ্য সাধন তত্ত্ব, রাগানুগা ভক্তি, প্রেমবিলাস বিবর্ত, সখী সাধনা ও রাধাকৃষ্ণ তত্ত্ব প্রভৃতি। এই তত্ত্বগুলির পাশাপাশি চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, গৌর তত্ত্ব, নিত্যানন্দ তত্ত্ব প্রকাশ করেছেন। কৃষ্ণদাস কবিরাজের সব থেকে বড় কৃতিত্ব এই যে তিনি এই জটিল ধর্মতত্ত্বকে উপমা, সুভাষিত শব্দচয়ন ও ঋজু বর্ণনা গুণে সাধারণ পাঠকের কাছেও অত্যন্ত সহজবোধ্য করে তুলেছেন। আমরা কতকগুলি উদাহরণ সহযোগে এই বিষয়টিকে পরিস্ফুট করতে পারি। যেমন উদাহরণ হিসেবে যদি আমরা রাধাকৃষ্ণ তত্ত্বের বর্ণনা গ্রহণ করি, সেখানে তিনি বলছেন, মৃগমদ তার গন্ধে জইছে অবিচ্ছেদ, অগ্নি জ্বালাতে জইছে নাহি কভু ভেদ। রাধাকৃষ্ণ ঐছে সদা একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। রাধাকৃষ্ণের তত্ত্বের এই যে ব্যাখ্যা, তা অত্যন্ত প্রসাদময় ভাষায় কৃষ্ণদাস কবিরাজ আমাদের সামনে উপস্থাপন করেছেন। আবার কাম ও প্রেমের পার্থক্য বিচারে তিনি বলেছেন, আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। এইভাবে তিনি জীব ও ঈশ্বরের পার্থক্যকেও অনুপম ভাষায় প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, অনন্ত স্ফটিকে জইছে এক সূর্য ভাসে, তৈছে জীব গোবিন্দের অংশ পরকাশে। অসাধারণ ভঙ্গিতে তিনি জ্ঞানমার্গ ও ভক্তিমার্গ সাধনের তুলনা করেছেন। তিনি লিখেছেন, অরসজ্ঞ কাক চুষে জ্ঞান নিম্ব ফলে, রসজ্ঞ কোকিল চুষে প্রেমাম্র মুকুলে। এই যে এইভাবে গূঢ়, জটিল এবং দুরূহ তত্ত্বগুলিকে কৃষ্ণদাস কবিরাজ ভাষায় প্রকাশ করেছেন, তাতে করে বাংলাদেশে বৃন্দাবনের গোস্বামীদের দ্বারা লিখিত সিদ্ধান্ত সমূহ ব্যাপকভাবে প্রচার লাভ করেছে।
যার উপর ভিত্তি করে চৈতন্য পরবর্তী বৈষ্ণব আন্দোলন, বৈষ্ণব ধর্ম যেমন সংগঠিত হবার সুযোগ পেয়েছে, তেমনি ভাবে এই সিদ্ধান্তগুলি পরবর্তী বৈষ্ণব সাহিত্যকেও ব্যাপকভাবে প্রভাবান্বিত করে তুলেছে। চৈতন্য চরিতামৃতের ভাষার বিচারে তত্ত্ব আলোচনার কারণে ভাষায় দুর্বোধ্যতার একটি অভিযোগ লক্ষ্য করা যায়। কিন্তু মনে রাখতে হবে, কৃষ্ণদাস কবিরাজ যে সময়ে তার কাব্য রচনা করছেন, বাংলা ভাষায় সেই সময় দুরূহ জটিল দর্শন আলোচনা করাটি ছিল প্রায় অসম্ভব একটি ব্যাপার। কিন্তু কৃষ্ণদাস কবিরাজ সেই অসাধ্য সাধন করেছেন। তার ফলে তার ভাষায় কিছুটা কাঠিন্য এসেছে ঠিকই, কিন্তু সেই ভাষাকে আমরা দুর্বোধ্য ভাষা বলতে পারি না। আমরা মনে করি যে দুর্বোধ্যতা যেটুকু রয়েছে তা বিষয়ের, ভাষার নয়। এর প্রমাণস্বরূপ আমরা রাধা তত্ত্ব থেকে কিছুটা অংশ আপনাদের পড়ে শোনাতে পারি। সেখানে কৃষ্ণদাস কবিরাজ লিখছেন, গোবিন্দ নন্দিনী রাধা, গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বস্ব, সর্বকান্তা শিরোমণি। কৃষ্ণময়ী কৃষ্ণ যার, ভিতরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে, তাহা কৃষ্ণ স্ফুরে। কিবা প্রেম রসময় কৃষ্ণের স্বরূপ, তার শক্তি তার সব হয় এক রূপ। কৃষ্ণ বাঞ্ছা পূর্তিরূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বাখানে। জগত মোহন কৃষ্ণ তাঁর মোহিনী, অতএব সমস্তের পরা ঠাকুরানী। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাহি শাস্ত্র পরমান। মৃগমদ তার গন্ধ জইছে অবিচ্ছেদ, অগ্নি জ্বালাতে জইছে কবু নাহি ভেদ। রাধা কৃষ্ণ ঐছে সদা একই স্বরূপ, লীলারস আস্বাদিতে হরে দুই রূপ। পাশাপাশি আমরা এও জেনেছি যে কৃষ্ণদাস কবিরাজ দীর্ঘকাল বৃন্দাবনে সময় অতিবাহিত করেছেন। সেই সূত্রে তার ভাষায় ব্রজ ভাষা, অর্থাৎ বৃন্দাবনের যে ভাষা, সেই ভাষার কিছু কিছু শব্দ এবং হিন্দুস্থানি বাহিত ফার্সি শব্দ, এমনকি কিছু ইডিয়মস অবলীলায় তার ভাষায় ঢুকে পড়েছে। দৃষ্টান্ত স্বরূপ আমরা কতকগুলি শব্দের এখানে উল্লেখ করতে পারি। সেই শব্দগুলি হচ্ছে জইছে, তৈছে, জই, কই, ইহা, কাহা, তাহা, জহা, বহি, কাহে, চানা, চাওয়ানা ইত্যাদি। এতক্ষণের আলোচনার ভিত্তিতে আমরা কৃষ্ণদাস কবিরাজকে মধ্যযুগের বাংলা সাহিত্যের একজন কৃতবিদ্য কবি হিসেবে চিহ্নিত করতে পারি। তার কবিত্ব শক্তির জোর যেখানে সব থেকে বেশি, তা হচ্ছে তিনি স্বল্পাক্ষরে অত্যন্ত গভীর, জটিল এবং দুরূহ তত্ত্ব আলোচনা করতে সক্ষম। উদাহরণ হিসেবে আমরা আদিলীলার চতুর্থ পরিচ্ছেদ থেকে কিছু অংশ উদ্ধার করতে পারি। সেখানে তিনি লিখছেন, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাহি শাস্ত্র পরমান। মৃগমদ তার গন্ধ জইছে অবিচ্ছেদ, অগ্নি জ্বালাতে জইছে কবু নাহি ভেদ। রাধা কৃষ্ণ ঐছে সদা একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ঘরে দুই রূপ। ত্রিপদীর প্রয়োগও তিনি করেছেন খুব সার্থকভাবে। একটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। কৃষ্ণ প্রেম সুনির্মল, যেন শুদ্ধ গঙ্গা জল, সেই প্রেম অমৃতের সিন্ধু। নির্মল সে অনুরাগে, না লুকায় অন্য দাগে, শুক্ল বস্ত্রে জইছে মসিবিন্দু। শুদ্ধ প্রেম সুখ সিন্ধু, পাই তার এক বিন্দু। সেই বিন্দু জগত ডুবাই, কহিবার যোগ্য নয়, তথাপি বাউলে কয়, কহিলে বা কে বা পাতিয়ায়। কৃষ্ণদাস কবিরাজ এমনভাবে তার কাব্যের বেশ কিছু উক্তির উল্লেখ করেছেন, যেগুলি পরবর্তীতে সূক্তিতে পরিণত হয়েছে। এই রকম কয়েকটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। যেমন, এহ বাহ্য আগে কহ আর, কিংবা পরকীয়া ভাবে অতি রসের উল্লাস, ব্রজবিনা ইহার অন্যত্র নাহি বাস। কাম প্রেম দোহাকার বহুত অন্তর, কাম অন্ধতম প্রেম নির্মল ভাস্কর। আবার
এই উক্তিটি অত্যন্ত সুপরিচিত। আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। কিংবা অরসজ্ঞ কাক চুষে জ্ঞান নিম্ব ফলে, রসজ্ঞ কোকিল চুষে প্রেমাম্র মুকুলে। কৃষ্ণদাস কবিরাজের হাতে বাংলা ভাষা তার ওজস্বিতা ফিরে পেয়েছে। এক কথায় ভাষাতাত্ত্বিকেরা স্বীকার করেছেন যে কৃষ্ণদাস কবিরাজের হাতে বাংলা ভাষার ওজস্বিতা বৃদ্ধি পেয়েছে। তিনি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় পয়ার ও ত্রিপদী ছন্দবন্ধে অত্যন্ত জটিল ও গূঢ় তত্ত্ব আলোচনা করে এক শিল্পী কবির পরিচয় রেখে গেছেন বাংলা সাহিত্যের বিকাশে ও বিবর্তনে। তাই কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিতামৃত অন্যতম একটি শ্রেষ্ঠ মহাকাব্য। পরিশেষে আমরা কবি কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটির চূড়ান্ত মূল্যায়ন করতে গিয়ে বলতে পারি, এই গ্রন্থটি কবি কৃষ্ণদাস কবিরাজের অসামান্য মনীষার জয়স্তম্ভ স্বরূপ। অন্যান্য বাংলা চৈতন্য চরিত গ্রন্থগুলি এই গ্রন্থের মহিমার পাশে ম্লান হয়ে গেছে। গৌড়ীয় বৈষ্ণব সমাজে এই চৈতন্য চরিতামৃত গ্রন্থটি উপনিষদ রূপে গৃহীত হয়েছে এবং আজ প্রায় ৩০০ বছরেরও বেশি সময় ধরে গৌড়ীয় বৈষ্ণব সমাজে এই গ্রন্থটি পঠিত হচ্ছে। কিন্তু সম্প্রদায়গত এই প্রভাব বাদ দিলেও সমগ্র মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসে এই গ্রন্থটি কবি কৃষ্ণদাস কবিরাজের এক অবিস্মরণীয় কীর্তি হিসেবে গণ্য হতে পারে। শুধু তাই নয়, তত্ত্বজ্ঞান, দর্শন এবং রসবোধের এমন বিপুল পরিচয় আমরা আধুনিক যুগেও খুব একটা দেখতে পাই না। এখানেই কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটির অনন্যতা। আর এই কারণেই মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসের পাঠে এই গ্রন্থটি তার আপন মহিমায় চিরভাস্বর হয়ে আছে। তাহলে আমরা দেখলাম যে কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত মধ্যযুগের বাংলা কাব্যের অভ্রভেদী স্তম্ভস্বরূপ। কিন্তু তাহলেও এই কাব্য সম্পর্কে এখনো কিছু প্রশ্ন রয়ে গেছে, বহু সংশয়ের উত্তর এখনো পাওয়া যায়নি। যেমন কৃষ্ণদাস কবিরাজের ব্যক্তিগত জীবন, তার পাণ্ডিত্য, চৈতন্য চরিতামৃতের রচনাকাল, চৈতন্য চরিতামৃতের ঐতিহাসিকতা বিষয়ে বেশ কিছু প্রশ্ন এখনো সমালোচকদের মনে রয়েছে। সর্বোপরি চৈতন্য চরিতামৃত কাব্যের পুঁথির পাঠ নির্ণয় সংক্রান্ত কিছু বিতর্ক দানা বেঁধে উঠেছে। তাহলেও চৈতন্য চরিতামৃত সমগ্র মধ্যযুগের কাব্যধারায় একটি ব্যতিক্রমী কাব্য বলে গৃহীত হয়। কেননা চৈতন্য চরিতামৃতই একমাত্র টেক্সট বা কাব্য যার টিকা রচনা করা হয়েছে অন্য ভারতীয় ভাষায়। সংস্কৃত ভাষায় চৈতন্য চরিতামৃতের টিকা রচনা করেন বিশ্বনাথ কবিরাজ। একালে বাংলা ভাষায় চৈতন্য চরিতামৃতের টিকা রচনা করেন বৈষ্ণবাচার্য রাধা গোবিন্দনাথ। রাধা গোবিন্দনাথ ভক্ত বৈষ্ণব ছিলেন। তিনি এই কাব্যটিকে বৈষ্ণবদের বেদবৎ বলে স্বীকার করেছেন। একজন ভক্তের বেদবৎ বলা কিছুটা গ্রাহ্য হলেও হতে পারে, কিন্তু ঐতিহাসিক বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে অধ্যাপক বিমান বিহারী মজুমদার চৈতন্য চরিতামৃত কাব্যের কবি কৃষ্ণদাস কবিরাজের দার্শনিকতা ও পাণ্ডিত্যকে স্বীকার করে নিয়েও এই কাব্যের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, কৃষ্ণদাস কবিরাজের অলৌকিক ঘটনা বর্ণনার প্রতি একটু ঝোঁক লক্ষ্য করা যায়। উদাহরণ হিসেবে তিনি আদিলীলায় আম্রভক্ষণ লীলা, মধ্যলীলায় বৌদ্ধ পণ্ডিতদের মাথা কাটা যাওয়া ও পুনরুজ্জীবন, কাশী মিশ্র ও প্রতাপরুদ্রকে চতুর্ভুজ মূর্তি বা ঐশ্বর্য দেখানো, বৃন্দাবনের পথে যেতে যেতে একসঙ্গে বাঘে হরিণের কৃষ্ণ নাম উচ্চারণ ইত্যাদি ঘটনার কথা উল্লেখ করেন। শুধু তাই নয়, বিমান বিহারী মজুমদার এও বলেন যে কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃতে অতিশয়োক্তিও কোথাও কোথাও পরিলক্ষিত হয়। এইসব অভিযোগ সত্ত্বেও আমাদের মনে রাখতে হবে
যে চৈতন্য চরিতামৃত কিন্তু আধুনিক জীবনী সাহিত্য নয়। এই হেজিওগ্রাফি বা সন্ত জীবনীতে অলৌকিকতা, অতিশয়োক্তি বা কল্পনার প্রসঙ্গ থাকতেই পারে। মধ্যযুগে রচিত প্রায় সব চৈতন্য জীবনী কাব্যেই আমরা চৈতন্যদেবের ওপর দেবত্ব আরোপিত হতে দেখি, কিন্তু অনেক পাঠকই চৈতন্যদেবের এই দেবত্বকে স্বীকার করেন না। কোনো কোনো পাঠকের এহেন অভিরুচির দ্বারা আমরা কাব্যকে সঠিকভাবে বিচার করতে পারি না। পাঠকের নিজস্ব বিশ্বাস বা অবিশ্বাস থাকতে পারে এবং সেই বিশ্বাস বা অবিশ্বাস কাব্য বিচারের মানদণ্ড হতে পারে না। চৈতন্য চরিতামৃত শুধু ভক্ত বা নিষ্ঠাবান বৈষ্ণবদের কাছেই নয়, সাধারণ পাঠকের কাছেও বেশ জনপ্রিয় একটি গ্রন্থ। এই জনপ্রিয়তার কতকগুলি কারণ রয়েছে। প্রথমত, বৈষ্ণব পদাবলী পাঠের ক্ষেত্রে আমরা জানি যে সেখানে বৈষ্ণব তত্ত্ব বা ধর্মদর্শন সম্পর্কে আমাদের একটি সাধারণ জ্ঞান রাখা প্রয়োজন। কিন্তু অধিকাংশ বৈষ্ণব তত্ত্ব বা ধর্মদর্শন সম্বন্ধীয় যে গ্রন্থগুলি রয়েছে, সেই গ্রন্থগুলি সংস্কৃত ভাষায় রচিত। বাংলা ভাষায় রচিত বৈষ্ণব তত্ত্ব বা ধর্মদর্শন সম্পর্কিত বই আমরা মধ্যযুগে খুব কম পাই। চৈতন্য চরিতামৃত সেই অভাব কিছুটা হলেও মেটায়। এই গ্রন্থে আমরা আগেই উল্লেখ করেছি, কৃষ্ণদাস কবিরাজ খড়গোস্বামীদের যে বৈষ্ণব তত্ত্ব, সেই বৈষ্ণব তত্ত্বকে অত্যন্ত সহজ সরল ভাষায় পরিবেশন করেছেন সাধারণ পাঠকদের জন্য। দ্বিতীয়ত, মনে রাখতে হবে যে চৈতন্য জীবনী ছাড়াও সমকালে রচিত বেশ কিছু মঙ্গল কাব্যেও আমরা সমাজের টুকরো টুকরো ছবি পেয়ে থাকি, কিন্তু সেই সমাজের ছবির মধ্যে ঐতিহাসিক বাস্তবতা সর্বক্ষেত্রে পরিলক্ষিত হয় না। কৃষ্ণদাস কবিরাজ চৈতন্যদেবের ওপর দেবত্ব আরোপ করলেও চৈতন্যদেবের যে মানবীয় রূপ, সেই মানবীয় রূপটিকে কিন্তু অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ফুটিয়ে তুলেছেন এবং তা করতে গিয়ে তিনি যথেষ্ট বাস্তবতা জ্ঞানের পরিচয় দিয়েছেন। বিশেষ করে আমরা এই সূত্রে চৈতন্যদেবের উত্তর এবং দক্ষিণ ভারত ভ্রমণের কাহিনীটি বলতে পারি। এই বর্ণনা এত নিখুঁত বর্ণনা, যে বর্ণনার কারণে আমরা বলতে পারি যে চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ তিনি নিজে যেন এক ঐতিহাসিকের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। শুধু চৈতন্যদেবই নয়, চৈতন্যদেবের পার্ষদ এবং সমসাময়িক আরো বহুজনের কথাও কৃষ্ণদাস কবিরাজ সবিস্তারে বর্ণনা করেছেন। অলৌকিক প্রসঙ্গ সম্পূর্ণ পরিহার করা সম্ভব না হলেও সেই সময়কার সাম্প্রদায়িক বিরোধ, সাম্প্রদায়িক উত্তেজনার ছবি এই কাব্যের মধ্যে ফুটে উঠেছে। এখান থেকেই চৈতন্য চরিতামৃতের তৃতীয় বৈশিষ্ট্য পরিস্ফুট হয়। যে সমস্ত পাঠক তত্ত্বদর্শনে উদাসীন, নিছক গল্পরস আস্বাদন, মানব চরিত্র প্রত্যক্ষ করা যাদের অন্যতম উদ্দেশ্য, তারাও চৈতন্য চরিতামৃত আস্বাদন করেন। অল্প কয়েকটি রেখায় অসাধারণ ভঙ্গিতে চরিত্র ফুটিয়ে তুলতে পারতেন কৃষ্ণদাস কবিরাজ। এই কাব্যের মধ্যে রয়েছে অসংখ্য চরিত্র, কাহিনীর পর কাহিনী গ্রথিত হয়েছে। চৈতন্য চরিতামৃত মহাকাব্য কিনা জানি না, কিন্তু সমগ্র মধ্যযুগের বাংলার সাহিত্য ধারার মধ্যে চৈতন্য চরিতামৃতকে আমরা নিঃসন্দেহে এক কথা কাব্য বলে চিহ্নিত করতে পারি, আর সে কারণেই আজও আমরা এই কাব্যের প্রতি আকর্ষণ বোধ করে থাকি। আজকের আলোচ্য বিষয় সম্পর্কে আপনারা যদি অতিরিক্ত পাঠ গ্রহণ করতে চান, তাহলে কিছু সহায়ক গ্রন্থ আপনাদের অবলম্বন হতে পারে। আমরা প্রথমেই উল্লেখ করব অধ্যাপক অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বাংলা সাহিত্যের ইতিবৃত্ত দ্বিতীয় খণ্ড, এই গ্রন্থটি। এছাড়াও রয়েছে আহমদ শরীফ রচিত বাঙালি ও বাংলা সাহিত্যের প্রথম খণ্ড, ঐতিহাসিক গোপাল হালদার রচিত বাংলা সাহিত্যের রূপরেখা প্রথম খণ্ড, এই গ্রন্থটি আপনারা পাঠ করতে পারেন। পরবর্তী যে গ্রন্থটির কথা বলবো, সেই গ্রন্থটি একটি গবেষণামূলক গ্রন্থ হলেও ছাত্রছাত্রীরা এই গ্রন্থ থেকেও অনেক কিছু জানতে পারবেন। গ্রন্থটি বিমান বিহারী মজুমদারের লেখা
শ্রী চৈতন্য চরিতের উপাদান। আপনারা পাঠ গ্রহণ করতে পারেন সুকুমার সেন রচিত বাঙ্গালা সাহিত্যের ইতিহাস এই গ্রন্থের দ্বিতীয় খণ্ড থেকে, এবং চৈতন্য চরিতামৃতের রচনাকাল, সন তারিখ ইত্যাদি সমস্যা নিরসনের জন্য আপনারা পড়তে পারেন সুখময় মুখোপাধ্যায়ের মধ্যযুগের বাংলা সাহিত্যের তথ্য ও কালক্রম গ্রন্থটিও।